এখন আমরা যে আগের যে স্লাইডটা আমরা অ্যাভয়েড করে এসেছিলাম সেখানে যাব। সেটা হচ্ছে ট্রিটমেন্ট, অর্থাৎ আমরা কিভাবে এই যে অ্যাবর্শন ট্রিটমেন্ট করি। দেখেন, যদি কোনো মায়ের থ্রেটেন্ড অ্যাবর্শন হয়, অর্থাৎ তার হচ্ছে ফিটাস বা জাইগোটটা ভায়াবল বা জীবিত আছে, তারপরেও তার হচ্ছে অ্যাবর্শনের পসিবিলিটি রয়েছে বা ব্লিডিং হচ্ছে, এক্ষেত্রে শুধুমাত্র মায়ের লেভেলটাকে মনিটর করতে হয়, তার ভাইটাল সাইনটা মনিটর করতে হয়, অন্য কোনো ইন্টারভেনশনে যাওয়ার দরকার হয় না। দেন মেডিকেল ম্যানেজমেন্ট, যেটা মেডিকেল ম্যানেজমেন্টে হচ্ছে সামটাইম যখন দেখা যায় যে ফিটাসটা ভায়াবল নয়, অর্থাৎ ফিটাসটা অলরেডি মারা গিয়েছে বা হার্টবিট প্রেজেন্ট নাই, তখন হচ্ছে মিসোপ্রোস্টল বা মেফিস্টোনটা দেওয়া হয়, যাতে হচ্ছে অ্যাবর্শনটা ইনডিউস হয়, যাতে ওই প্রেগনেন্সি প্রোডাক্টটা বাইরে চলে আসে। দেন সার্জিক্যাল ম্যানেজমেন্ট, এখানে দুই ধরনের সার্জিক্যাল ম্যানেজমেন্ট করা হয়ে থাকে। একটা হচ্ছে ডায়ালেশন অ্যান্ড কার্টেজ এবং একটা ভ্যাকুয়াম অ্যাসপাইরেশন। এই ডায়ালেশন অ্যান্ড কার্টেজ এবং ভ্যাকুয়াম অ্যাসপাইরেশনটা আমরা এখন দেখব স্লাইডে। এই যে ছবিতে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডায়ালেশন অ্যান্ড কার্টেজ। এখানে কি হয়, ভ্যাজাইনাল স্পাকুলামটা দিয়ে দেন হচ্ছে ওখানে একটা ডায়ালেটর দিয়ে এন্ট্রি করানো হয়, দেন তারপরে হচ্ছে ওখানে একটা কার্টেজ দিয়ে ওই যে প্রেগনেন্সি যে প্রোডাক্ট গুলো থাকে ওগুলোকে আস্তে আস্তে এভাবে কুড়ে কুড়ে বের করে নিয়ে আসা হয়। এটাকে বলা হয় ডায়ালেশন অ্যান্ড কার্টেজ। সবাই ক্লিয়ার কিনা? ডায়ালেশন অ্যান্ড কার্টেজটা সবাই ক্লিয়ার কিনা? আমরা মিডওয়াইফারির যে হচ্ছে ইকুইপমেন্ট গুলো দেখেছিলাম, এই ইকুইপমেন্টের ভিতরে একটা আছে ভ্যাজাইনাল স্পাকুলাম, ডায়ালেটর এবং কার্টেজ। এই ভ্যাজাইনাল স্পাকুলামটা মায়েদের ভ্যাজাইনাতে সেট করার পর যেন ওখান থেকে ডায়ালেটর দিয়ে সার্ভিক্সটা ডায়ালেট করা হয়, এবং তারপর হচ্ছে কার্টেজ দিয়ে ওখান থেকে প্রেগনেন্সি প্রোডাক্টটা বের করে নিয়ে আসা হয়। এই যে প্রক্রিয়া, এটাকে বলা হয় ডায়ালেশন অ্যান্ড কার্টেজ। এই যে ডায়ালেশন এন্ড কার্টেজে যে ধরনের আপনার ইনস্ট্রুমেন্ট গুলো লাগে সেটা আপনারা এখানে একটু দেখে নিবেন। সেটা হচ্ছে লাগে ভ্যাজাইনাল স্পাকুলাম, দেন ডায়ালেটর এবং কারেট। কারেটটা দিয়ে কিন্তু বেসিক্যালি ওই প্রোডাক্ট গুলো আস্তে আস্তে বাইরে কেটে কেটে বলা যায় যে বের করে নিয়ে আসা হয়। কোনো মায়েদের ভ্যাজাইনাতে তার ভ্যাজাইনাল স্পাকুলাম সেট করে দেন হচ্ছে ডায়ালেটর দিয়ে তার সার্ভিক্সটা ওপেন করানো হয়, এবং এই ডায়ালেটর দিয়ে সার্ভিক্সটা ওপেন করানোর পর কুরেট দিয়ে ওখান থেকে হচ্ছে প্রেগনেন্সি প্রোডাক্টটা বাইরে বের করে নিয়ে আসা হয়। এই যে প্রক্রিয়া, এটাকে বলা হয় হচ্ছে ডায়ালেশন অ্যান্ড কার্টেজ। ভ্যাকুয়াম অ্যাসপাইরেশনটা কি? আচ্ছা, আমরা ভ্যাকুয়াম অ্যাসপাইরেশনে যাচ্ছি। এটা আপনারা সবাই ক্লিয়ার কিনা, আর কারোর কোনো সমস্যা রয়েছে কিনা? আচ্ছা, আপনারা হসপিটালে সরাসরি অ্যাবর্শন কে কে দেখেছেন? বা আপনার কারা কারা হসপিটালে সরাসরি প্লেসমেন্টে বা অন্য টাইমে অ্যাবর্শনটা দেখেছেন? এই যে দেখেন, এখন আমরা ছবিতে যেটা দেখছি এটা হচ্ছে ভ্যাকুয়াম অ্যাসপাইরেশন। তো অ্যাসপাইরেশন বলতে বোঝায় আমরা বেসিক্যালি নেগেটিভ প্রেসার দিয়ে যখন কোনো কিছু বাইরে বের করে নিয়ে আসি। নেগেটিভ প্রেসার বলতে আপনার ভিতরে কোনো একটা পানি রয়েছে, তো ওখানে আপনি ওই অ্যাসপাইরেশন দিচ্ছেন, মানে ওখানে নেগেটিভ প্রেসার ইউজ করে ওখান থেকে ওই পানিটাকে বা যে কোনো কিছুকে বাইরে নিয়ে আসলেন। তো হচ্ছে এই ভ্যাকুয়াম এক্সপাইরেশনটা বেসিক্যালি একটা ভ্যাকুয়াম টিউবের ভিতর দিয়ে নেগেটিভ প্রেসার অ্যাপ্লাই করা হয়, এবং ওই নেগেটিভ প্রেসারের মাধ্যমে ওই যে প্রেগনেন্সি প্রোডাক্ট যেগুলো থাকে এগুলো হচ্ছে বাইরে চলে আসে। এই যে কন্ডিশন, এটাকে বলা হয় ভ্যাকুয়াম অ্যাসপাইরেশন। ক্লিয়ার আপনারা ভ্যাকুয়াম অ্যাসপাইরেশনটা?
ভ্যাকুয়াম অ্যাসপিরেশনটা ক্লিয়ার কিনা? এই যে দেখেন এটাও হচ্ছে ভ্যাকুয়াম অ্যাসপিরেশনের উদাহরণ বা হচ্ছে যে ছবিটা। এখন আমরা দেখব যে কোন কন্ডিশনে কোন ধরনের অ্যাবর্শন করা হয়ে থাকে। দেখেন হচ্ছে আফরিন আধুরী নেগেটিভ প্রেসারে কনফিউশন ভাইয়া। আচ্ছা, নেগেটিভ প্রেসার হচ্ছে সেই প্রেসার যেটার মাধ্যমে হচ্ছে আমাদের কোনো কিছু রয়েছে ওটাকে আপনার অভিকর্ষের বিপরীতে টেনে নিয়ে আসা হয়, এটাকে বলা হয় নেগেটিভ প্রেসার। তো আপনি আমরা হচ্ছে বেসিক্যালি যখন হচ্ছে হসপিটালে এটা করি যে আপনি কোনো একটা অ্যাম্পুল থেকে নিচ্ছেন, যে ডিজলভ করার পর নিচ্ছেন, তো নেওয়ার আগে আপনি কি করেন, দেখা গেল যে 10 ml নিবেন, তো 10 ml হচ্ছে খালি সিরিঞ্জটা নিয়ে ওই 10 ml এয়ারটা ওর ভিতর দিয়ে দেন। পরবর্তীতে কি হয় দেখেন আপনার টানা লাগতেছে না, কিন্তু ওই নেগেটিভ প্রেসারের দ্বারা ওই যে এটা ছিল যেটা আপনি ডিজলভ করেছেন বা যে মেডিসিনটা ছিল সেটা কিন্তু আপনার সিরিঞ্জে চলে আসছে। এই যে কন্ডিশন গুলো, বা আপনারা যখন সাকশন দেন, অর্থাৎ কোনো পেশেন্টের যে আপনার মিউকাস গুলো থেকে থাকে তার মুখের ভিতরে বা হচ্ছে এয়ারওয়েতে, সাকশনের মাধ্যমে কিন্তু নেগেটিভ প্রেসার ইউজ করা হয়, অর্থাৎ ওখানে হচ্ছে যে প্রোডাক্টটা থাকে ওটা পিছন দিকে চলে আসে ওই ম্যাশিং এর মাধ্যমে, ওখানে নেগেটিভ প্রেসার ক্রিয়েট করে, যেটার জন্য ওখানে ওই গালের ভিতরে যেটাই থাকে ওটা আস্তে আস্তে নলের ভিতরে চলে আসে। এই যে কন্ডিশন এটাকে বলা হয় নেগেটিভ প্রেসার। এখন আমরা দেখবো হচ্ছে কোন কন্ডিশনে কোন ধরনের অ্যাবর্শন অ্যাপ্রোপ্রিয়েট বা কোন কন্ডিশনে কোন ধরনের মেথড ফলো করা হয়। দেখেন মেডিকেল অ্যাবর্শন এটা বেসিক্যালি হচ্ছে 10 সপ্তাহের পরে করা হয়ে থাকে, এবং এখানে মেডিকেল অ্যাবর্শনের যে মেথড বা যে ড্রাগগুলো দেওয়া হয় সেটা হচ্ছে মেফিস্টোন এবং হচ্ছে মিসোপ্রোস্টল। এই মেফিস্টোনটা কিন্তু মেডিকেল অ্যাবর্শনে আমরা আগেই পড়েছি, আগে দেওয়া হয় মেফিস্টোন, দেওয়ার হচ্ছে 24 থেকে 48 ঘন্টা পর মিসোপ্রোস্টলটা দেওয়া হয়। এবং এই যে মেফিস্টোনটা এটা কিন্তু বেসিক্যালি হচ্ছে মায়েদের প্রোজেস্টেরন লেভেলটাকে ব্লক করে দেয়, অর্থাৎ প্রোজেস্টেরন হরমোনকে ব্লক করে দেয়। এবং এই প্রোজেস্টেরন আমাদের প্রেগনেন্সিতে মায়েদের প্রেগনেন্সিটাকে মেনটেন করার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, পাশাপাশি কর্পাস লুটিয়াম ফর্মেশন বা আরো আদার্স কিছু কন্ডিশনে। তো এই যে মিফেপ্রিস্টোনটা যখন দেওয়া হয় তখন তার প্রোজেস্টেরনটা ব্লক হয়ে যায়, এবং প্রোজেস্টেরনটা যখনই ব্লক হবে তার ওই যে প্রেগনেন্সিটা আর মেনটেন হয় না, অর্থাৎ তখনই কিন্তু যে হচ্ছে আপনার ফিটাস বা জাইগোটটা ইউটেরাস থেকে সেপারেট হতে থাকে। আর মিসোপ্রোস্টলটা দেওয়া হলে আমাদের মিসোপ্রোস্টলের যে মুড অফ অ্যাকশন রয়েছে সেখানে হচ্ছে মিসোপ্রোস্টলটা দিলে ইউটেরাইন কন্ট্রাকশন হয়। ইউটেরাইন কন্ট্রাকশন মিন্স ইউটেরাইনটা সংকোচন হতে থাকে। এই যে যখনই মিসোপ্রোস্টলটা দেওয়ার পরে ইউটেরাসটা সংকুচিত হয় তখন হচ্ছে ইউটেরাসের ভিতরে যে প্রেগনেন্সি প্রোডাক্ট যেগুলো থাকে, অর্থাৎ হচ্ছে আপনার ফিটাস বা জাইগোট যেটা থাকবে সেটা হচ্ছে আস্তে আস্তে বাইরে চলে আসে। এবং এখানে এই যে মিফিপ্রেস্টন বা হচ্ছে মিসোপ্রোস্টলটা দিলে যে যে কমপ্লিকেশন হয় সেটা হচ্ছে হেভি ব্লিডিং হতে পারে, দেন মায়েদের ইনকমপ্লিট অ্যাবর্শন হতে পারে, দেন ইনফেকশন হতে পারে এবং অ্যালার্জিক রিয়াকশন গ্রো করতে পারে। দেখেন হেভি ব্লিডিং কেন হতে পারে, কারণ হচ্ছে যখনই এই মেফিপ্রেস্টন বা মিসোপ্রোস্টলটা দিবেন ওই প্রেগনেন্সি প্রোডাক্টটা সেপারেট হয়ে যাচ্ছে, ওখানে হচ্ছে তার বিভিন্ন টিস্যু ইনজুরি হওয়ারও পসিবিলিটি থাকে, পাশাপাশি ইউটেরাইন কন্ট্রাকশনে কিন্তু ওখানে কর্পাস লুটিয়ামটা যেহেতু ডিস্ট্রয় হয়ে যাচ্ছে বা হচ্ছে তার প্রেগনেন্সিটা ডিস্ট্রয় থাকছে না, এখানটার জন্য কিন্তু ব্লিডিং হবে। পাশাপাশি ইনকমপ্লিট অ্যাবর্শনটা হতে পারে কারণ হচ্ছে মিসোপ্রোস্টলটা দেওয়ার পর প্রপার ইউটেরাইন যখন কন্ট্রাকশনটা হয় না তখন কিন্তু কিছু প্রোডাক্ট ভিতরে থেকে যায় এবং কিছু প্রোডাক্ট প্রেগনেন্সির বাইরে চলে আসে। এই যে কন্ডিশন এটাকে ইনকমপ্লিট অ্যাবর্শন বলা হয়ে থাকে, এবং এই ইনকমপ্লিট অ্যাবর্শনটা বেসিক্যালি হয়ে থাকে যখন প্রপার ইউটেরাইন কন্ট্রাকশনটা হয় না, বা হচ্ছে যদি আপনারা দেখেন যে ফিটাসের সাইজটা যথেষ্ট বড় রয়েছে সেক্ষেত্রেও হচ্ছে আপনার ইনকমপ্লিট অ্যাবর্শন হয়ে থাকে। এবং ইনফেকশন হতে পারে কারণ হচ্ছে ওখানে যদি প্রেগনেন্সির কোনো একটা প্রোডাক্ট ভিতরে থেকে যায় মায়েদের ইউটেরাসের ভিতরে তখন ওটাতে কিন্তু ইনফেকশন হবে এবং এটা সিভিয়ার ইনফেকশন হয়। এর অ্যালার্জিক রিয়াকশন, অর্থাৎ এই ড্রাগ রিলেটেড কারো যদি হাইপার সেন্সিটিভ রিয়াকশন বা অ্যালার্জিক রিয়াকশন থাকে তখন তার বিভিন্ন অ্যালার্জিক রিয়াকশন দেখা দিয়ে থাকে। এখন হচ্ছে সার্জিক্যাল অ্যাবর্শন কাদের করানো হয়। এই সার্জিক্যাল অ্যাবর্শনও কিন্তু 10 সপ্তাহ পরে করানো হয়, কিন্তু এই ভ্যাকুয়াম অ্যাসপিরেশন যেটা এটা কিন্তু কোনো মায়ের প্রেগনেন্সিতে 15 সপ্তাহ পরে ভ্যাকুয়াম অ্যাসপিরেশনটা করা হয়, এবং ডায়ালেশন অ্যান্ড ইভাকুয়েশনটা 15 সপ্তাহ পরে করা হয়। এবং এক্ষেত্রে যে কমপ্লিকেশন গুলো দেখা যায় সেটা হচ্ছে ইনফেকশন গুলো করতে পারে, দেন ওই মায়ের হচ্ছে এক্সেসিভ ব্লিডিং হতে পারে, দেন হচ্ছে ইউটেরাইন পারফোরেশন হতে পারে এবং অ্যানেস্থেসিয়া রিলেটেড বিভিন্ন কমপ্লিকেশন হতে পারে। তো ইউটেরাইন পারফোরেশনটা কেন হয়? ইউটেরাইন পারফোরেশন বলতে বেসিক্যালি বোঝায়
কোনো মায়ের ইউটেরাসে যদি কোনো ধরনের ছোট ছিদ্র বা কোনো টাইপের হচ্ছে আপনার পারফোরেশন হয়, তো আপনি যখন ডাইলেশন এন্ড ইভাকুয়েশন বা ভ্যাকুয়াম অ্যাসপিরেশন করছেন, ওখানে কিন্তু মায়ের ইউটেরাসের ভিতর যেমন ভ্যাকুয়াম অ্যাসপিরেশনে কুরেটটা দেওয়া হচ্ছে, এই কুরেটটা দিয়ে কিন্তু হচ্ছে প্রেগনেন্সি প্রোডাক্টটা টেনে টেনে বাইরে নিয়ে আসা হচ্ছে। এই কুরেটটা যখনই হচ্ছে ইউটেরাসের ভিতরে যাবে, সেটা কিন্তু পারফোরেশন করার জন্য যথেষ্ট পসিবিলিটি থাকবে। পাশাপাশি হচ্ছে যে হচ্ছে অ্যানেস্থেশিয়া রিলেটেড, যে ওই মায়ের ওই সময় অ্যানেস্থেশিয়া দেওয়া হয় বা, তো এটাতেও বিভিন্ন কমপ্লিকেশন অ্যারাইজ হতে পারে। এখন আমরা একটা সিনারিও বেসড কোশ্চেন দেখে নিব। কাইন্ডলি আপনারা আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন কমেন্টস করে সঠিক উত্তরটি জানান। এখন আমরা একটা 24-year-old woman present at 8-week gestation seeking a medical abortion. She has history of severe asthma and is currently taking corticosteroid. Which medication is contraindicated for her? এটা একটা সিনারিও বেসড কোশ্চেন, এখানে হচ্ছে কাইন্ডলি আপনারা সঠিক উত্তরটি জানাবেন। যে কোনো 24 বছর বয়সী কোনো প্রেগনেন্ট ওম্যান এবং হচ্ছে তার প্রেগনেন্সিটা 8 সপ্তাহ হয়েছে, ওই টাইমে সে অ্যাবর্শন করাতে চাচ্ছে বা মেডিকেল অ্যাবর্শন করাতে চাচ্ছে, এবং ওই পেশেন্টের সিভিয়ার অ্যাজমা এবং হচ্ছে তা সে ওই কন্ডিশনে কর্টিকোস্টেরয়েড যে ড্রাগ গুলো রয়েছে এটা ইউজ করে। এক্ষেত্রে হচ্ছে ওই মায়ের আমরা কোন ড্রাগটা কন্ট্রা ইন্ডিকেটেড, অর্থাৎ কোন ড্রাগটা ইউজ করা যাবে না। সাদিয়া, দেন হচ্ছে প্রীতি, শারমিন, শাম্মী, নুসরাত ইসলাম, এস এম স্মৃতি, আফরিন আধুরী, ঝর্ণা খাতুন কমেন্টস করেছে এ, অর্থাৎ মিফিপ্রিস্টন। আপনাদের সবার উত্তরই সঠিক। এখন আমরা হচ্ছে এই যে অ্যাবর্শনের যে কমপ্লিকেশন গুলো রয়েছে সেটা দেখব। দেখেন অ্যাবর্শনে হচ্ছে যে কমপ্লিকেশন গুলো অ্যারাইজ করে, প্রথমত হচ্ছে ইনফেকশন হতে পারে, কারণ হচ্ছে এখানে বিভিন্ন টাইপের ইনফেকশন গ্রো করতে পারে, দেন এক্সেসিভ ব্লিডিং হতে পারে, দেন ইনকমপ্লিট অ্যাবর্শন অর্থাৎ প্রেগনেন্সি যে প্রোডাক্ট গুলো কিছুটা ভিতরে থেকে যেতে পারে ইউটেরাসের, কিছুটা বাইরে আসতে পারে, এবং অ্যাবর্শনে হচ্ছে ইমোশনাল ইম্প্যাক্টটা পড়ে, অর্থাৎ হচ্ছে মায়েদের উপর সাইকোলজিক্যাল একটা মারাত্মক ইফেক্ট পড়ে, কারণ সবারই স্বপ্ন থাকে প্রেগনেন্সি। তো যখনই সে হোক সেটা ইন্টেনশনালি হোক সেটা আনইনটেনশনালি ওই প্রেগনেন্সিকে ডিস্ট্রয় করে বা ওই প্রেগনেন্সিটা থাকে না, তখন সে হচ্ছে সিভিয়ার ডিপ্রেশনে চলে যায় বা তার ভিতরে গিল্টি ফিল হতে পারে বা তার ভিতর অনুশোচনা বোধ ফিল হতে পারে, যে ইস, কেন আমি এমনটা করলাম, কেন আমি যে বেবিকে কষ্ট করে পৃথিবীতে আনার স্বপ্ন দেখেছিলাম তার হচ্ছে আমরা এইভাবেই করলাম। দেন হচ্ছে ইউটেরাইন পারফোরেশন হতে পারে, কারণ হচ্ছে এখানে বিভিন্ন সার্জিক্যাল প্রসিডিউর বা সার্জিক্যাল মেথড ফলো করার সময় ইউটেরাসে পারফোরেশন হতে পারে। আচ্ছা, এখন আপনারা ক্লিয়ার কিনা যে এই পর্যন্ত আপনাদের কারোর কোনো কোশ্চেন রয়েছে কিনা, বা আপনাদের এই ক্লাসটা কেমন লেগেছে একটু জানাবেন যে আপনি ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা। দেখেন অ্যাবর্শনটা তাহলে আমরা কতটা সিভিয়ার সেটা আমরা বুঝতে পেরেছি কিনা, যে এবং এটা কিভাবে করানো হয়, এই কথাটা ভাবলেই কিন্তু যে কোনো মানুষ অ্যাবর্শনের দিকে যেতে চাইবে না, যারা এটা জানবে যে কিভাবে অ্যাবর্শন করানো হয়, অ্যাবর্শনের পরে মায়েদের কি কি ইম্প্যাক্ট পড়ে বা হচ্ছে তাদের কি কি সমস্যা হয়, ভাবলেই কিন্তু যে কোনো মানুষ অ্যাবর্শনের দিকে যেতে চাইবে না, যারা এটা জানবে যে কিভাবে অ্যাবর্শন। এটা হচ্ছে ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা, যে আপনাদের এখানে আর কারোর কোনো কোশ্চেন রয়েছে কিনা। স্যার, আমাদের অনেক আগে একটা কোশ্চেন এসেছিল, সেটা হচ্ছে স্যার
মিফিপ্রিস্টন দিলে কি মিসোপ্রোস্টল দিতেই হবে? আচ্ছা, এই যে মিফিপ্রিস্টন এবং মিসোপ্রোস্টল এটা একটা কম্বাইন্ড থেরাপি, অর্থাৎ আপনি যদি মিসোপ্রোস্টনটা দেওয়ার 24 থেকে 48 ঘন্টা পর মিসোপ্রোস্টলটা দেন, তাহলে হচ্ছে এটার ইফেক্টিভনেসটা, অর্থাৎ এই থেরাপির ইফেক্টিভনেসটা, অর্থাৎ অ্যাবর্শনের ইফেক্টিভনেসটা 95% থাকে। আর যদি হচ্ছে এটা আপনি না দেন, সেক্ষেত্রে হচ্ছে এটা ইফেক্টিভ হয় না, অর্থাৎ মিফিপ্রেস্টনটা ইফেক্টিভ হয় না। অর্থাৎ আমরা বলা যায় যে মিফিপ্রেস্টন দিলে আমরা মিসোপ্রোস্টলটা মাস্ট বি দিতে হয়, এবং যদি আমরা এই দুইটা একসাথে দেই তাহলে ইফেক্টিভনেসটা বাড়ে, অর্থাৎ অ্যাবর্শনটা হওয়ার পসিবিলিটিটা 95% থাকবে, আদারওয়াইজ কিন্তু এটা মিসও হতে পারে। প্রোস্টালটা 5% থাকে। আর যদি হচ্ছে এটা আপনি না দেন, সেক্ষেত্রে হচ্ছে এটা ইফেক্টিভ হয় না, অর্থাৎ মিফিপ্রেস্টনটা ইফেক্টিভ হয় না। অর্থাৎ আমরা বলা যায় যে মিফিপ্রেস্টন দিলে আমরা মিসোপ্রোস্টলটা মাস্ট বি দিতে হয়, এবং যদি আমরা এই দুইটা একসাথে দেই তাহলে ইফেক্টিভনেসটা বাড়ে। এটা ইচ্ছে। এই যে মিফিপ্রেস্টন এবং মিসোপ্রোস্টল এটা একটা কম্বাইন্ড থেরাপি, অর্থাৎ আপনি যদি মিসোপ্রোস্টনটা দেওয়ার 24 থেকে 48 ঘন্টা পর মিসোপ্রোস্টলটা দেন, তাহলে হচ্ছে এটার ইফেক্টিভনেসটা, অর্থাৎ এই থেরাপির ইফেক্টিভনেসটা, অর্থাৎ অ্যাবর্শনের ইফেক্টিভনেসটা 95% থাকে। আর যদি হচ্ছে এটা আপনি না দেন, সেক্ষেত্রে হচ্ছে এটা ইফেক্টিভ হয় না, অর্থাৎ মিফিপ্রেস্টনটা ইফেক্টিভ হয় না। অর্থাৎ আমরা বলা যায় যে মিফিপ্রেস্টন দিলে আমরা মিসোপ্রোস্টলটা মাস্ট বি দিতে হয়, এবং যদি আমরা এই দুইটা একসাথে দেই তাহলে ইফেক্টিভনেসটা বাড়ে, অর্থাৎ অ্যাবর্শনটা হওয়ার পসিবিলিটিটা 95% থাকবে, আদারওয়াইজ কিন্তু এটা মিসও হতে পারে। এটা কিন্তু একটা ট্রু ফলস অ্যান্সার কোশ্চেন, আপনারা কাইন্ডলি কমেন্টস করে সঠিক উত্তরটি জানাবেন, যে পটেনশিয়াল কমপ্লিকেশন অফ অ্যান আনসেফ অ্যাবর্শন। এ বি সি, জান্নাত, মারুফ এবিসি, সাথী আক্তার এবিসিডি, রাখি রাখি ই, দেন হচ্ছে সামিয়া বিনতে জামান এবিসিডি, জান্নাতুল ইসলাম এবিসি। আচ্ছা, আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে আনসেফ অ্যাবর্শনের যে কমপ্লিকেশন গুলো তৈরি হয় এ বি সি, অর্থাৎ ওখানে হেমোরেজ হতে পারে, ইনফেকশন হতে পারে, এবং ইউটেরাইন পারফোরেশন হতে পারে। এখন আমরা হচ্ছে আর একটা সিনারিও বেসড কোশ্চেন দেখবো। তো হচ্ছে আপনারা কাইন্ডলি সবাই কমেন্টস করে সঠিক উত্তরটি জানাবেন। যে 28-year-old woman presents at 8-week gestation, requesting an abortion